নিজের পায়ে নিজের কুড়াল মারার গল্প শুনতে চান? আমি সোহাগ, বয়স 32 বছর। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। তো আড্ডাবাজি, নেশাপাতি কোনো কিছুতে ছিলাম না। বছর ঘুরতেই ঘর আলোকিত করে জন্ম নিল পরীর চেয়েও ফুটফুটে সুন্দর এক কন্যা। ওই মুখের দিকে তাকিয়ে মনে হলো আমি এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। গরিব হওয়ার অসুবিধা হলো সাধ্য থাকে না। ইচ্ছে করে মেয়েকে পুরো দুনিয়া কিনে দেই। সংসারে একজন নতুন মানুষের খরচ জোগাতে শিম খেতে লাগলাম। আমার অভাবের গল্প শুনে ও আমাকে আউটসোর্সিং কাজের ক্লায়েন্ট দিল। ডলার আসতে লাগলো হাতে। সংসারের অভাবী রুগ্ন চেহারাটা খানিকটা ঢাকা পড়ল। দিনে 17-18 ঘন্টা কাজের ক্লান্তি, ঘুমের স্বল্পতার প্রভাব পড়তে লাগলো অফিসের কাজে। ছোট্ট একটা ভুলে চাকরি যায় অবস্থা। ত্রাণকর্তা হয়ে এলো বন্ধু হাদি। না ঘুমিয়ে কাজ করার জন্য দিল এক অদ্ভুত সমাধান। মেজাজ খিটখিটে হয়ে থাকে সারাক্ষণ, মানুষকে বেশিক্ষণ সহ্য করতে পারি না। উত্তর দিচ্ছ না কেন? টাকা কোত্থেকে পাইছো? পাসপোর্ট টাকা কিলো ক্লায়েন্ট পেমেন্ট দিছ 6 মাস ধরে তুমি কোনো ইমেল চেক করো না, তাহলে এই ক্লায়েন্টটা আসলো কোত্থেকে? তারপরে তো লেনদেন করবো আইতেছিলাম আইতে বসলে তোমার সব কিছু মনে রাখে। তুই আমার টাকা চুরি খাবার খাইতেছিস? কি? আমি তোকে পুলিশে দিব। আরে আমি কাজ টাকা নিচ্ছি তো। কোথায় পাইছিস তুই টাকা? হ্যাঁ পুলিশ শেষ পর্যন্ত মেয়ের গহনা। আর কত নিচে নামবা তুমি? না, এই তো অন্য কারণে। ভুল ভাবতেছি না? যখন আমার টাকা চুরি করছো তুমি করছো, আমি বুঝলাম, কিন্তু মেয়ের গহনাটা ছাড়বা না। ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতেছি, তো একটু বদলাইছি। তুমি ভালো হয়ে যাবা? তুমি তো 2 বছর চেঞ্জ হতে পারো নাই। পারছো? তোমার মতো একটা সাইকোপ্যাথ কখনো ভালো হবে না। আমি তোমার সাথে থাকবো না, তুমি আমার সাথে কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি করবো না, শোনো আমি বল ক্লিয়ার কি হবে। ওকে আমি আমার সাথে নিয়ে যাবো। বলো না, শোনো না। আরে আমি অর্ডার। সুখ এমন এক জিনিস, থাকলে বোঝা যায় না, আর না থাকলে হারে হারে বোঝা যায়। যতই ভাবি আর খাবো না, আবার ক্ষুধা চেপে বসে। না টানা পর্যন্ত মুক্তি নেই। তুমি এখানে আসছো কেন? তোমাদের নিতে আসছি, চলো। কিন্তু তোমার মতো একটা নেশাখোরের সাথে তো আমি কোথাও যাবো না। আমি একটু ক্লিন হওয়ার চেষ্টা করতেছি, বুঝছো? হয়তো না, চলো না, আমার একটু সাপোর্ট করো। অমানুষকে সাপোর্ট করার কোনো কারণ নাই। বাচ্চার সাথে দেখা করতে তুমি কোনোদিনও আসবা না। বুঝি নাই। আরে ভাই করতেছেন নাকি ভাই? কথা বলি ভাই। আরে আরে ভাই টাইলেন না ভাই, প্লিজ। চার্জার কই যাইতেছি? ভাই কে কি শুনতেছেন আমার কথা? ভাই আমার ওয়াইফকে একটা ফোন দেন না ভাই। ফার্সোনালি একটা ফোন দেন ভাই। আপনাদের কি লাগবে? ও আসলে সব ঠিক হয়ে যাবে ভাই। আপনাদের কি লাগবে? টাকা লাগলে সমস্যা নাই ভাই, বলেন। আমার ওয়াইফকে একটা ফোন দেন ভাই। আমার ওয়াইফের নাম ফারজানা ভাই। গেটটা একটু খোলেন ভাই। দিন আর রাতের হিসেব কুলিয়ে ফেলেছি। ওর কয়েকদিন মাথা ঠিক মতো কাজ করছিল না। গোলমালটা বোধহয় তখনই হয়েছে
বাজার ফুরিয়ে যাওয়ায় বুঝলাম এর বসে মস্ত বড় ভুল করে ফেলেছি। নিজের জীবনের কন্ট্রোল কখনোই আরেকজনের হাতে দিতে নেই। জানার কাছে অপমানিত হয়ে জেদের বসে এই ঘরে বন্দি করেছিলাম নিজেকে। বের হওয়ার কোনো অপশনই হাতে রাখি নাই। আমার মুক্তির চাবি শুধুই ফারজানার হাতে। বন্দি হওয়ার আগে রেজিস্ট্রি করে ফারজানার ঠিকানায় একটা চিঠি পাঠিয়েছিলাম আমি। 60 দিন পর চিঠিটা পাওয়ার কথা। ফারজানা কি চিঠিটা পাইনি? আসছি মামুনি। কেউ আছেন? আমার খাবার শেষ হয়ে গেছে ভাই, আমি আর পারতেছি না ভাই। কেউ আছেন? বাঁচান ভাই। বাপ বাপকেও ছাড়ে না। ফারজানা শুক্রিয়াকে যে কষ্ট দিয়েছে প্রায়শ্চিত্ত হচ্ছে। একটাই আফসোস, মাদক মুক্ত চোখে এই পৃথিবীর সৌন্দর্যটা আর দেখা হলো না। ফারজানা শুক্রিয়াকে যে কতটা ভালোবাসে সেটা বলা হলো। ফারজানা, আমাকে ক্ষমা করো। প্রিয় বউ আমার, তুমি যখন এই চিঠিটা পড়ছো তখন চিঠির বয়স 60 দিন। ঠিক 60 দিন আগে এই চিঠি লিখেছি আমি। আগামী 60 দিনের জন্য লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছি। আমার এক প্রবাসী মামা 4 মাসের জন্য তার ফাঁকা অফিস দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে। সুযোগটা কাজে লাগাতে চাচ্ছি আমি। এর সাথে চুক্তি হয়েছে, ওরা আমাকে ওখানে শিকল দিয়ে বেঁধে রাখবে। কিচ্ছু থাকবে না ফারজানা, যে বাইরে থেকে লক থাকবে। আমি যে এখানে আছি আর কেউ জানবে না। তো অথবা মুক্তি। আনুমানিক 60 দিনের খাবার সঙ্গে নিয়েছি। তুমি এলে মাদক মুক্ত নতুন এক সোহাগকে পাবে। আমার লাশটা অন্তত দাফন করার ব্যবস্থা করো।